RICL যে কথা রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি 18 কোটি মানুষের ঈদকে নির্বিঘ্ন করতে নিরলসভাবে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই, এত ব্যস্ত একজন মন্ত্রী আসলে এই ঈদের সময় কি দিতে পারছেন পরিবারকে, বা ঈদটা কেমন কাটছে? বেশ চ্যালেঞ্জিং। 3 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়েছে। সব শ্রেণী পেশার মানুষ, অভিজাত প্রাইভেট কার আছে, জিপ আছে, ট্রাক আছে, লরি আছে, পিকআপ আছে, বাস আছে, এই সবই একটা রাস্তা দিয়ে চলছে। আবার আপনার রাস্তাতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ভোগ্যপণ্য, পচনশীল দ্রব্য, এই রকমের জরুরি জিনিসও আপনার এই রাস্তা দিয়ে চলাচল করছে। সাথে সাথে অল্প সময়ের মধ্যে মানুষ তার বাড়িতে যেতে চাচ্ছে, গন্তব্যে যেতে চাচ্ছে। তো এইটা ম্যানেজ করা বেশ একটা চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জটা মন্ত্রণালয় কর্মচারী কর্মকর্তাদের সবারই ছুটি বাতিল করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়ের কোনো কর্মচারীর ছুটি নেই, তারা রাস্তায় আছে। বিআরটিএ, বিআরটিসি, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের স্থানীয় পুলিশ, এসপি, ডিসি, ওই সংশ্লিষ্ট থানার টিওনও আছেন, সবাই মিলে কাজ করছেন এই 1.5 কোটি লোককে নিরাপদে স্বস্তিতে বাড়ি পৌঁছানো দেওয়ার জন্য। তো যেহেতু এটা আমার মন্ত্রণালয়ের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকে, যার ফলে সার্বক্ষণিক সেটাকে সচল রাখা, যেখানে সমস্যা তৈরি হচ্ছে তার সমাধান করা। অসংখ্য গাড়ি রাস্তায় এসে বিকল হয়ে যাচ্ছে, লাখ লাখ গাড়ি চলছে। 2-4টি ধরেন বিকল হবে, একেবারে অস্বাভাবিক না, যান্ত্রিক ত্রুটি তো হতে পারে। একটা গাড়ি যদি 5 মিনিট 7 মিনিটের জন্য স্টার্ট নেওয়া বন্ধ করে যায়, 15 কিলোমিটার 20 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে পিছনে, তাকে আবার কোনোটা ওখান থেকে রাস্তা থেকে রেকার দিয়ে সরাতে হচ্ছে, চলাচল অব্যাহত রাখতে হচ্ছে। নিউজ আসছে এখানে বড় ধরনের একটা যানজট সম্ভাবনা তৈরি হয়েছে। সাথে সাথে সেখানে প্রশাসনকে অ্যালার্ট করা, যারা যুক্ত আছে তাদেরকে অ্যালার্ট করা। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন এখানে তিনি আটকে আছেন, সেটাকে আবার দেখা। সাধারণ যাত্রীরা কোনো সময় ভোগান্তি তৈরি হতে পারে, সেই পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া, এভাবেই চলছে। আশা করলাম যে একটা স্বস্তির যাত্রা হয়েছে আর কি। মানুষ অল্প সময়ের মধ্যে নিরাপদে যেতে পেরেছে। কিছু জায়গায় কিছু সমস্যা তৈরি হয়েছে, তাৎক্ষণিকভাবে আমাদের সক্ষমতা দিয়ে আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করেছি, এবং সমাধান করবার জন্য সবাই অলরেডি রাস্তাতেই আছে, আমাদেরও রাস্তায় কাটছে সবসময়। পরিবারকে সময় দেওয়া হচ্ছে না, এটা দায়িত্বের অংশ। কাউকে না কাউকে তো রাষ্ট্রটাকে ফাংশন করাতে হবে, ব্যবস্থাপনাটাকে ফাংশন করাতে হবে। অনেক পুলিশের কর্মকর্তারা আছেন এবং সাধারণ একজন সিপাই পর্যন্ত কিন্তু ঈদের ছুটি তার বন্ধ, সে নিয়ে ঈদের ছুটি পাচ্ছেন না। তারও তো পরিবার আছে, তারও স্বজন আছে, তারও সন্তান আছে, অপেক্ষা করছিল যে ঈদের দিন বাবাকে সে পাবে। অসংখ্য লাখ লাখ কর্মকর্তা কর্মচারীদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের জন্য কাজ করছে, আমাদের রাষ্ট্রের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে। আবার জনগণের মধ্যে অনেক আছে, তারাও কম বেশি বিড়ম্বনার পরিস্থিতিতে পড়েছে, যেখানে 18 কোটি মানুষ, একটা ছোট দেশ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও তো আমাদের আছে। আমরা তো একেবারে ওই জায়গা যেটাকে বলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এখনও পর্যন্ত প্রত্যাশা অনুসারে হয়নি। যে সমস্যাগুলি আমরা চিহ্নিত করতে পারি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করছি, যে সম্ভাবনাগুলি আছে সেগুলি কাজে লাগানোর চেষ্টা করছি। এভাবে নির্বিঘ্নে একটা স্বস্তির ঈদ যাত্রা, এবং মানুষ স্বজনের কাছে গিয়ে যাতে ঈদটা উপভোগ করতে পারে তার ইচ্ছা অনুসারে, সেরকমের একটা আপনার পরিবেশ নিশ্চিত রাখার জন্য কাজ করতে হচ্ছে দিনরাত সার্বক্ষণিকভাবে। আমার মনে হয় যে গত 3 দিনে আমি কোনো রাত্রে 2 দিন তো 1 ঘন্টাও ঘুমাতে বিছানায় যেতে পারিনি, একদিন মনে হয় 2 ঘন্টার জন্য বিছানাতে যেতে পেরেছিলাম। তো এরকমভাবে চলছে, বাট এর মধ্যে দিয়ে চাপ থাকে, অনেক ম্যানেজ করতে হয়, ঝুঁকি নিতে হয়, বিতর্ক শুনতে হয়, ভৎসনা শুনতে হয়। কারণ মানুষ তারা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম, তারা মালিক, তারা আরও বেটার সার্ভিস চাইবে, আরও বেশি স্বস্তি চাইবে, এটা তাদের ন্যায্যতা। সেটার প্রতি আবার রেসপেক্ট রেখেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। আপনার রাগ, বিরাগ, ক্ষোভ, অসহায়ত্ব কাউকে আপনি প্রকাশ করতে পারবেন না। যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, অতএব আপনি কিন্তু আপনার জীবন, আপনার স্বস্তি, এই জায়গায় আপনি মনোযোগী হতে পারবেন না। আপনাকে পেশাদারিত্বের সাথে
আপনার যে দায়িত্ব আছে তা পালন করতে হবে এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে জনগণকে স্যাটিসফাইড রাখা এবং জনগণের রাইটগুলি যাতে ডিপ্রাইভ না হয় সেখান থেকে, সে ব্যাপারে আপনাকে কনসার্ন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সেটা করার চেষ্টা করছি। 18 কোটি মানুষের ঈদ উৎসবকে আপনি স্বস্তিদায়ক করার জন্য, উৎসব মুখর করার জন্য আপনি নিজে কাজ করছেন, কিন্তু আপনার ঈদটা আসলে কীভাবে কাটে, কতটা চাপ অনুভব করছেন আপনি? না, চাপ কি, মানে ঈদ আসছে ঈদ যাচ্ছে এই ফিলিংসটাই আপনার আর থাকছে না, কারণ আপনাকে এত বেশি অ্যাটেনশন এখানে দিতে হচ্ছে, এত বেশি প্রতিকূলতা আপনাকে এখানে ফেস করতে হচ্ছে এবং এটা আপনার দায়িত্বের অংশ, করতে হবে। আমি হয়তো সবাইকে স্যাটিসফাইড করতে পারছি না, হয়তো সবার প্রত্যাশা অনুসারে ফাংশন করানো যাচ্ছে না, কিন্তু সবাইকে কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের চেষ্টার ত্রুটি নাই, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা নিয়ে কাজ করতে হচ্ছে। আর দায়িত্বশীল ব্যক্তিদের ঈদ এনজয় করার আসলে সত্যিকার অর্থে আমাদের দেশে যে কালচার তার সুযোগ থাকে না। আমাদের একটা প্রবণতা আছে, সবাই ঈদ করতে চায় স্বজনের কাছে গিয়ে, যার ফলে কিন্তু এই ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে 1.5 কোটি মানুষ। কিন্তু ঢাকায় যদি এই 1.5 কোটি মানুষের স্বজনরা আসতো তাহলে আমার মনে হয় না এত বড় চাপ হতো। আপনি কি আপনার স্বজনদেরকে ঈদের সময় সময় দিতে পারছেন? না, একেবারে না, একেবারে না। এবং তারা অভ্যস্ত হয়েছে পলিটিশিয়ান হিসাবে, কারণ আগে যখন আমি এই দায়িত্বে ছিলাম না তখন নেতাকর্মীরা এসে হাজির হতো, আমার পরিবার বঞ্চিত হতো, আমার সন্তান অথবা আমার স্ত্রী তারা একেবারে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ভোরে উঠেছি, গোসল করেছি, নামাজ পড়তে যাব, নামাজ যেখানে পড়তে গিয়েছি সেখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছে নামাজ পড়ার জন্য, তাদের সাথে কৌশল বিনিময় করলাম, 2-3 ঘন্টা চলে গেল, তা তো হয় না। তারপর তারা আবার বাসায় চলে আসলো সবাই মিলে হাঁটতে হাঁটতে বা ধরেন যে কোনোভাবে এসে দেখে কি সেখানে শত শত মানুষ, তাদের সাথে কথা বলতে বলতে সৌজন্যতা দেখাতে দেখাতে দেখা গেল যে ইচ্ছা শেষই হয়ে গিয়েছে। এটাই আমরা অভ্যস্ত হয়েছে। এখন ব্যাপারটা আরও বেশি হয়েছে, আরও বেশি চাপ। আমার যে মন্ত্রণালয়ে আমি দায়িত্বে আছি সেটা হচ্ছে সব মানুষকে যাত্রার ক্ষেত্রে নিরাপত্তা, বাসাতে পৌঁছানো ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলি তৈরি হয় সেটাকে ফেস করা, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা। মাননীয় মন্ত্রী, আমরা জানি যে আপনি সাংবাদিকতার ছাত্র ছিলেন, আপনি খুব মেপে কথা বলেন। সড়কের যে বেহাল অবস্থা গত 54 বছর থেকে আমরা আসলে দেখছি, যদিও আমাদের আপনি বলছেন সীমাবদ্ধতা আছে, নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে, সেই জায়গা থেকে সড়ক, রেল বলি বা নৌপথ বলি, এইসব জায়গাগুলোতে কিভাবে মানুষের যাত্রাটাকে নির্বিঘ্ন করবেন, কোনো পরিকল্পনা কি করতে পেরেছেন? এবার তো আমরা মোটামুটি ভালো করতে পারলাম। নৌতে যদি যান, সদরঘাটে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে শুধুমাত্র, ওখানে একজন মিসিং হয়েছেন, একজন মারা গিয়েছেন, আর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং এটা দুটো লঞ্চের মধ্যে তিনি ট্রলারে করে উঠতে গিয়েছিলেন। এটা সচেতনতার অভাব, এরকম ঝুঁকি নিয়ে উঠতে যাওয়াটা কখনো কখনো জীবন বিনাশী হয়ে যায়, মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাকিটা দেখবেন যে আমরা ওখানে নতুন করে ট্রলি দিয়েছি, হুইল চেয়ার দিয়েছি, মানুষ মালামাল ক্যারি করছে ট্রলিতে করে, হুইল চেয়ারে করে অসুস্থরা যাচ্ছে নির্বিঘ্নে। লঞ্চগুলির মধ্যে শৃঙ্খলা আছে, জাস্ট টাইম মতো লঞ্চগুলি ছেড়ে যাচ্ছে, ভাড়া 10% কম দিয়ে ওখানে ছাড় দেওয়া হয়েছে, ভিজিলেন্স টিম আছে, মনিটরিং টিম আছে, তারপর ওখানে যদি কন্ট্রোল রুম আছে, সবাই সার্ভিস দিচ্ছে এবং নৌযাত্রাটা মোটামুটিভাবে বেশ ভালো হয়েছে, স্বস্তিতে হয়েছে। যারা চার্জটা নিতাম ওটা মৌকুব করে দিয়েছে 10 দিনের জন্য। অতএব যারা কুলি মালামাল ক্যারি করে দেয় তারা বিনা পয়সায় মালামাল ক্যারি করে দিচ্ছে, ওদের পেমেন্টটা মন্ত্রণালয় থেকে আমরা দিয়ে দিয়েছি। ওখানে একটা স্বস্তি আছে। ট্রেন যাত্রায় সমস্ত ট্রেন জাস্ট টাইমে আপনার ছেড়ে গিয়েছে স্টেশন থেকে। আমরা এর আগে রেকর্ড নেই 88টা লোকোমোটিভকে ফাংশন করাতে সক্ষম হয়েছি। টিকিট যারা পেয়েছেন তারা একেবারে নির্বিঘ্নে নির্দিষ্ট সময় গিয়েছেন, শিডিউল বিপর্যয় কিন্তু একেবারে হয়নি ট্রেনেতে। একটা ঘটনা ঘটেছে, একটা ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেখানে 9টা বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে ওইটা 5-6 ঘন্টার মতো আমরা বন্ধ রেখেছি, তারপর আবার সচল করে দিতে পেরেছি সকাল হতে হতেই। আবার যেখানে দুটি, সেখানে আবার ট্রান্সশিপমেন্ট করে দিয়েছি আমরা। অর্থাৎ পঞ্চগড় থেকে এসে আপনি ওখানে যাত্রী নামিয়েছেন, ঢাকার থেকে পঞ্চগড়গামী ট্রেন গিয়ে ওই যাত্রী তুলে নিয়ে আসছে, ঢাকার থেকে যে যাত্রীরা গিয়েছে তারা পঞ্চগড়ের ট্রেনে উঠে আবার পঞ্চগড় চলে গিয়েছে, জাস্ট শিফট করে দেওয়া আর কি। এরকমভাবে আমরা ম্যানেজ করেছি দুটি শিডিউল। আর বাকিটা সকাল হতে হতেই আমরা সেই 9টা বগিকে অপসারণ করে উদ্ধার করে সাইডে নিয়ে ট্রেনটা আবার সচল করে দিতে পেরেছি। আমাদের ট্রেনের শিডিউল বিপর্যয় পর্যন্ত ঘটেনি। এবং অনলাইনে যে টিকিট আমরা বিক্রি করে থাকি, তারাও যারা অনলাইনে আগে টিকিট চেয়েছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে পারচেস করতে পেরেছেন। আমার মনে হয় টিকিট বিক্রি নিয়ে যে বিতর্ক ছিল সেটাও আবার ঘটেনি। সড়ক পথে 2-1টা জায়গায় মাঝপথের থেকে যারা উঠেছেন তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার নিউজ আমরা দেখেছি। সেখানেও আমরা মোবাইল কোর্ট এবং ওখানকার পুলিশের যারা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন। মোবাইল কোর্ট অনেকে ফাইন করেছেন 2-3টি কাউন্টারে। তারা কি করছেন, বাস স্টপেজগুলিতে যে কাউন্টারগুলি আছেন এবং সেখানে কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেননি। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক যাত্রী আছেন তারা যাত্রা পথে মাঝামাঝি এসে উঠতে চান, তারা অপেক্ষা করেন কোন যাত্রীতে বাসে তারা উঠতে পারবেন, চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন কোনো রকম থামিয়ে।
100 জন 150 জন মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছেন, পাশ দিয়ে একটা বাস যাচ্ছে, ওই রুটের বাস তারা চেনেন, বগুড়া যাচ্ছে মনে করেন, অথবা কেউ রংপুরে যাচ্ছে, ওই চলন্ত বাসে দু একজন দাঁড়িয়ে যাওয়া যাবে কিনা, ভাই একটা সিট খালি আছে কিনা, তারা বার্গেনিং করে দেখা গেল 500 টাকা ভাড়া, বলছে যে না 700 হলে আপনি যেতে পারবেন, উঠবেন, সে যাওয়ার তাগিদে তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছে, সে কোনো টিকিট নিচ্ছেন না বা টিকিট তাকে দেওয়াও হচ্ছে না, তিনি কমপ্লেনও করছেন না। এরকম জায়গায় কিছু কিছু জায়গায় ভাড়া যাত্রীরা বেশি দিয়ে গিয়েছে, এটা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো। কিন্তু আসলে মাঝ পথে গিয়ে যখন চলন্ত বাসে এইভাবে যাত্রীরা যে কোনো জায়গা থেকে উঠছেন, সেটা নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন। তবে আমরা যখন জানতে পারছি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি, রুট পারমিট বাতিল করেছি, কোনো কোনো জায়গায় কাউন্টার, অস্থায়ী কাউন্টার বসিয়েছে, সেটা বন্ধ করে দিয়েছি। বাস স্টপগুলি থেকে যে সমস্ত টিকিট সেল হয়েছে আমি সবগুলিতে গিয়েছি, আমি গোয়েন্দা নজরদারি করেছি, ওখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল আছে, সেখানে কিন্তু ভাড়া বেশি নেওয়ার কোনো নজির এখন আমি। ধন্যবাদ। আমরা আসলে মাননীয় মন্ত্রী ঈদ আড্ডায় আমরা নিশ্চয়ই ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, RICL যে কথার কথা নয় দেশ টিভির ঈদের বিশেষ এই অনুষ্ঠানে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RICL যে কথার উপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাদের সঙ্গে আছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় মন্ত্রী, আবারও ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, স্ত্রী, ছেলে মেয়ে। এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক আমি। আমার মেয়েটা বড়, সে মেডিকেলে পড়ে, ছেলেটা ও বিবিএতে সেকেন্ড সেমিস্টার করছে আর কি, এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটিতে। তো এক কন্যা সন্তান এবং এক ছেলে সন্তানের জনক আমি। তাদেরকে তো সময় দিতে পারেন এখন? খুব কম, একেবারে না। তো ওর মধ্যে মোবাইলে যখন যেটা প্রয়োজন হয় কথা বলে, কিন্তু একান্তই খুব বেশি সময় দেওয়ার সুযোগ আমার হয় না। ওরা মিস করে আমাকে, আমিও ফিল করি তাদেরকে মিস করি অনেক। কারণ আমার মেয়ে, প্রত্যেক বাবারই তো সন্তানের যেটাকে বলা হয় ভালোবাসার বা সফিস্টিকেটেড একটা জায়গা। আমরা আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে পেলে হয়তো ভালো লাগতো, তাদের কথাও আমরা শুনতে পারতাম, আপনার ব্যস্ততা সম্পর্কে। মাননীয় মন্ত্রী, আমি একটু জানতে চাই, এমপি হলেন, এমপি হওয়ার পরে আপনি মন্ত্রিত্বের যখন ফোন পেলেন, সে অনুভূতিটা কেমন লাগলো? আমি একেবারে প্রস্তুত ছিলাম না, একেবারে প্রস্তুত ছিলাম না। আমি এমপি হিসেবে শপথ নিতে গিয়েছি, 11:30টার মধ্যে আমাদের শপথটা হয়ে গিয়েছে। শপথ শেষে বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল, একটা মিটিং ছিল, আমরা আমাদের সরকারি দলের নেতা নির্বাচিত করলাম, জননেতা তারেক রহমানকে, এবং তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবেও সমর্থন জ্ঞাপন করলাম। এরপর কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা করতে গেলাম, ধরেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ছবি তোলা, একটা আইডি কার্ডের জন্য কিছু আনুষ্ঠানিকতা আছে। আনুষ্ঠানিকতা সেরে যখন কফি শপে গিয়েছি ওখানে ক্যাপিটালিয়ায়, তখন একটা ফোন আসলো। ফোন এসে আমাকে জিজ্ঞেস করা হলো, শেখ রবিউল আলম বলছেন, ঢাকা 10 আসনের নির্বাচিত সংসদ সদস্য? আমি বললাম জি বলছি। আমি ক্যাবিনেট সচিব বলছি, বিকেল 4টায় আপনার শপথ আছে মন্ত্রী হিসাবে, এবং আপনি, আমরা গাড়ি প্রস্তুত রেখেছি, আপনাকে আমরা বাসায় পৌঁছায় দেবো, আমার একজন অফিসার আপনার সাথে কথা বলবেন। এটুকু আমি জানলাম। তখন আমি বেশ অপ্রস্তুত ছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে। আমার মধ্যে মানে আনন্দ, দুঃখ, কষ্ট, বহিঃপ্রকাশটা একটু কম হয়, ফ্রাঙ্কলি বলি আমি। মানে আমি কোনো কিছুতে খুব বেশি উৎসাহিত হই না, আনন্দিত হওয়ার অভ্যাসটা কম, আবার ব্যতীত হওয়া, ভেঙে পড়া, বিধ্বস্ত হওয়ার চরিত্র আমার না। মানে আমার এটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট বা অ্যাবজর্ব হয়ে যায়। তো আমার আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমার একটা ধারণা ছিল যে কি মন্ত্রী হতে পারে। আচ্ছা, চেয়ারম্যান রেখেছেন, পার্টির প্রধান রেখেছেন, প্রধানমন্ত্রী রেখেছেন, নিশ্চয়ই উনি যেখানে দায়িত্ব দেবেন তাই পালন করতে হবে। কিছু সময় পর আমার কাছে একটা নিমন্ত্রণপত্র আসে, সেটাতে আমি দেখি যে মন্ত্রী হিসেবে অ্যাড্রেস করা আছে। ওখানে গিয়ে পরবর্তীতে জানতে পারি এই মন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ের দায়িত্ব আমার উপর। তখন কি জানতে পেরেছেন 3টি মন্ত্রণালয় শপথের আগে? না, শপথের আগে আমি জানতে পারিনি, আমি বেশ পরে জানতে পেরেছি। 8টা সাড়ে 8টার দিকে রাত্রে আমি তখন জানতে পারি যে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন। আমি তখন প্রাইম মিনিস্টারকে সংসদ ভবনের মধ্যে, তিনি খুবই ব্যস্ত। ওই আপনার শপথ অনুষ্ঠানে যে সমস্ত বিদেশি গেস্ট এসেছিলেন, পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন, বাইরের অনেক দেশের কূটনীতিরা আসছিলেন, প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিয়ে যখন অফিস থেকে বেরিয়ে যাবেন, তখন আমরা 3-4 জন মন্ত্রী ছিলাম। তো উনি সালাম দিলাম, উনি ডাকলেন, তো উনি হেসে বললেন যে আপনি পারবেন, আমি যাদের উপর আস্থা রেখেছি, জেনে বুঝে আস্থা রেখেছি। উনি এও বললেন যে আমিও মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নতুন, আমিও প্রধান মন্ত্রী হিসেবে নতুন, অর্থাৎ আমাদের নতুনকেই চেষ্টা করতে হবে, দায়িত্ব নিতে হবে, আমি যে কোনো মূল্যে কাজ বুঝে নেব, আস্থা রেখেছি, কাজ করুন। এরকমভাবে তিনি উৎসাহিত করলেন। চ্যালেঞ্জ হবে সেটা জানি, বিতর্ক অনেকে তৈরি করার চেষ্টা করবে সেটা আমি জানি।
তো প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন আর আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষ মেজরিটি ম্যান্ডেট, অতএব এইটার আস্থা আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা, আস্থাটা ওই জায়গায় জনগণ আস্থা রেখেছে, দলের প্রধানমন্ত্রী সংসদ নেতা আস্থা রেখেছেন। তো আমি এটা সফল হতে চেষ্টা করব আমার সামর্থ্যের শতভাগ দিয়ে। জবাবদিহি থাকবে জনগণের কাছে, সমালোচনাও আমাদেরকে নিতে হবে, সমালোচনা শুনতে হবে, কিন্তু ধৈর্যের সাথে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে হবে। সমালোচনা মানুষ করবে, এটা তাদের অধিকার, আর সমালোচনাটাকে আমলে নিয়ে গুরুত্ব দিয়ে সংশোধিত হয়ে পরিবর্তনের মাধ্যমে একটা আপনার স্বস্তি প্রতিষ্ঠিত করা, ন্যায্যতা প্রতিষ্ঠিত করা, ফাংশনাবল মিনিস্ট্রিকে আপনার প্রস্তুত রাখা, এটা কিন্তু একটা দায়িত্ব। হঠাৎ করে 3টি মন্ত্রণালয়, মানে বাংলাদেশে সম্ভবত এটি বিরল ঘটনা, প্রধানমন্ত্রী ছাড়া কেউ 3টি মন্ত্রণালয় পেয়েছে কিনা আমার জানা নেই, আপনি পেয়েছেন। মানে এত সৌভাগ্যবান একজন মানুষ, আসলে হঠাৎ করে এত মানে চাপ অনুভব হচ্ছে কিনা? না, সৌভাগ্য তো বটেই, আমি অস্বীকার করছি না, তার চেয়ে বেশি আরও দায়িত্বপরায়ণতা আমি মনে করছি যে এটা তো গুরু দায়িত্ব আমার উপর পড়েছে। প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, জেনে বুঝে নিশ্চয়ই রেখেছেন। আমি চেষ্টা করব, আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী, আমার দল এবং আমার এলাকার জনগণের কাছে যে এরকম একটা দায়িত্ব আস্থা তারা আমার উপর রেখেছেন। এখন আমার মূল কাজটা হচ্ছে যে কোনো মূল্যে সামর্থ্যের শতভাগ দিয়ে সেই আস্থার মর্যাদাটা রাখা। আমি চেষ্টা করব সেই মর্যাদাটা রাখার। ব্যক্তি স্বার্থ, ব্যক্তি অভিপ্রায়, কোনো গোষ্ঠীর পারপাস, এইগুলির বাইরে এসে বৃহত্তর কল্যাণ, সামষ্টিক স্বার্থ এবং ধরেন একজন রাজনীতিক হিসাবে জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট এবং দায়বদ্ধতা আছে, নির্মোহ থেকে তা পালনের চেষ্টা করব। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ব্যর্থতাও অনেক সময় থাকে, কিন্তু সেটা উত্তরণের জন্য একটু সময় দিলে আমার বিশ্বাস দল, প্রধানমন্ত্রী এবং জনগণ যে আস্থা আমার উপর রেখেছে, আমি সেটা পালনে সফল হব অথবা বদ্ধপরিকর থাকব। মাননীয় মন্ত্রী কি কোনো অবসর পান এখন? একেবারেই না। আমি ধরেন রাত 3টার দিকে আপনাকে যাওয়ার সুযোগ হয়, আর ফজরের নামাজের সময় উঠে যাওয়া হয়। কোনো দিন একটু লেটে বেরোতে পারলে ফজরের নামাজ পড়ার পরে 1 ঘন্টা আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। আগে যখন অবসর পেতেন তখন কি করতেন? অবসর পলিটিশিয়ানের খুব বেশি ছিল না। ধরেন ওই রাত 2টা 3টার আগে বাসায় গিয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়া, এটা কখনোই কোনো দিন হয়নি। যার জন্য ওই অভ্যাসটা কিন্তু রয়েছে আমাদের রাজনীতিবিদ হিসাবে। যেটা হয়েছে, আগে হয়তো একটু লেট করে বেরোতে পারতাম, কিন্তু প্রাইম মিনিস্টার নিজেই 9টায় অফিসে যান, আমাদের 9টা থেকে 9:15টার মধ্যে মন্ত্রণালয়ে যেতে হয়। এইটা আগের যে কোনো সময়, আগে হয়তো কাজ থাকলে 9টা 9:15টার মধ্যে বেরিয়েছি, কাজের চাপ একটু কম থাকলে কোনো দিন 10টা 10:30টায় বাসার থেকে বেরিয়েছি। এখন আপনাকে 9টা না 8:30টার মধ্যে প্রস্তুতি নিতে হচ্ছে, 9টা থেকে 9:15টার মধ্যে মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, এবং একই সাথে 2-3টি মন্ত্রণালয়ে প্রতিদিনই যাওয়ার প্রয়োজন হচ্ছে। কোনো দিন 1 মন্ত্রণালয় বা 2 মন্ত্রণালয়ের মধ্যে থেকেই আপনার অন্য মন্ত্রণালয়গুলি দেখভাল করছি। আমার সাথে যদি প্রতিমন্ত্রী আছে, তাদেরকেও প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুসারে আমি কাজ ডিস্ট্রিবিউশন করেছি, কাজ করছি। এবং আমার যারা সচিব আছেন, মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন, আমি তাদেরকেও বেশ আন্তরিক দেখেছি, তারাও ভালো কিছু করার চেষ্টা করছেন। আন্তরিকতা কোনো অভাব দেখেনি এখনও পর্যন্ত। তো সবাই মিলে এই পরিবেশটা বজায় রেখে কাজ করতে পারলে নিশ্চয়ই সফল হওয়া যাবে বলে আমি মনে করছি। তো চ্যালেঞ্জ কিভাবে আসবে, কতটা আসবে, সেইটার উপর, আর আমাদের সক্ষমতা কতটুকু আছে, সম্ভাবনা কতটুকু আছে, এর একটা সর্বোত্তম সমন্বয় করতে পারলে আমার মনে হয় যে একটা ভালো কিছু করা নিশ্চিতভাবে যাবে। তবে এটাও মনে রাখতে হবে যে বেশ কিছু জরাজীর্ণতা, অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে আছে। 17-18 বছর যে সরকারটি ছিল, তারা এইটাকে একেবারে নিজেদের প্রয়োজনে, দলের প্রয়োজনে ব্যবহার করেছে। দুর্নীতির এবং অব্যবস্থাপনার একটা মহা উৎসব সেখানে ছিল, স্বেচ্ছাচারিতা ছিল, যার ফলে ওই 17-18 বছরের যে প্র্যাকটিস, তার থেকে বেরিয়ে আনাটা মন্ত্রণালয়গুলিকে একটু চ্যালেঞ্জিং। তারপর গত 18 মাস যদি বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে রুটিন কাজগুলি করেছে, কিন্তু মন্ত্রণালয়গুলিকে খুব বেশি ফাংশন করানোর প্রয়োজন মনে করিনি। এখন আমাকে এসে ফাংশন করানোর চেষ্টাটা করতে হচ্ছে, যার ফলে যতটুকু অগ্রগতি আপনি চিন্তা করবেন কাজ করার জন্য, কিন্তু কাজ শেষে গিয়ে অগ্রগতিটা আরেকটু কম পাবেন, কারণ ওটা হবে না। আপনি যেভাবে আমরা দেখছি যে ঈদের সময় একেবারে সড়কে গত 2 সপ্তাহ ধরে আপনি পড়ে আছেন, আমরা এর আগে কখনো কোনো মন্ত্রীকে এভাবে কিন্তু দেখিনি। সিনেমার ভাষা যদি বলতে হয় যে ফাটাকেষ্ট বলতে একটা শব্দ বলা হয়, ঠিক আছে, আপনি কি সেই ধরনের একজন মন্ত্রী? সবসময় কি সড়কের নিরাপত্তা নিশ্চিত এইভাবে কাজ করে যাবেন? না, যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে ফিজিক্যালি গেলে ভালো হয়, কাজটা বাড়ে। আমরা চেষ্টা করেছি সমস্ত জায়গায় গিয়ে কিছুটা কনভিন্স করে, কিছুটা ধরেন অনুরোধ করে, আর কিছুটা বাধ্য করে।
তিনটি প্রক্রিয়াতে আমরা গিয়েছি। বাস মালিক সমিতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনে যারা আছে তারাও সহযোগিতা করেছে। আবার তাদেরও সহযোগিতার একটা লিমিট থাকে, কারণ 70 লাখের মতো পরিবহন শ্রমিক এই সেক্টরে কাজ করে। একটা কথা বলি আজকে ঈদের দিন, আমি নিজে গিয়ে তাদের যাপিত জীবনের অনেক অংশ দেখেছি। একটা শ্রমিক 3 দিন 4 দিন ঘুমাচ্ছে না, এক কাপড়ে আছেন, গোসল করছে না, বাসের মধ্যে ঘুমাচ্ছেন, সিটের উপর ঘুমিয়ে আছেন, সে প্রচুর মশায় তাকে কামড়াচ্ছে, তাও তো তার সমস্যা নেই। পায়ে কোনো স্যান্ডেল নেই, নির্দিষ্ট জায়গায় ভালো কোনো ল্যাট্রিন নেই। আমার মনে হয় যে গায়ে ধুলা বালি ময়লা পড়ে একটা স্তর পড়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ চেহারা ব্যতীত করে। তারাও মানুষ, তারাও নাগরিক, তারাও জনগণ। শ্রমিকদের এই যে যে একটা একটা ডিস্ট্রয়েড লাইফ, এক ধরনের লিড করা, ব্যবস্থাপনাকে কি উন্নত জায়গায় নিতে পারবেন? এর জন্য একেবারে ঢেলে সাজানো প্রয়োজন। এটা ধরেন রাতারাতি তো খুব কঠিন। এই বাস ব্যবস্থাপনার মধ্যে শৃঙ্খলা আনা, তারপর একটা রুটগুলি নির্দিষ্ট করে মানসম্মত বাস চালানো, নির্দিষ্ট জায়গায় বাসটা থামানো, শ্রমিক যারা আছেন একটা নির্দিষ্ট টাইম কাজ করবেন, দিনটা 24 ঘন্টা না 8 ঘন্টা বা সর্বোচ্চ 10 ঘন্টা কাজ করলেন, আরেক শিফটে শ্রমিক আসলো, ন্যায্য মূল্যটা পেলেন শ্রমের, এটা নিশ্চিত করা, এই জায়গাটা একটা ব্যবস্থা। আমরা নিশ্চয়ই সেই আশাটি করতে চাই, নিশ্চয়ই আপনি পারবেন, সফল হবেন। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবারও আড্ডায় ফিরবো। প্রিয় দর্শক, RICL যে কথার কথা নয় দেশ টিভির ঈদের বিশেষ এই অনুষ্ঠানে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RICL যে কথার রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা আবারও যাচ্ছি, মাননীয় মন্ত্রী এই পর্বে আরও একবার স্বাগত জানাচ্ছি। সরকারের 1 মাস পূর্ণ করলো, আপনার মন্তব্য একটু জানতে চাই ছোট্ট করে। আমি একটা সফল শুরু বলতে পারেন। আমরা প্রথমেই 10,000 টাকা করে কৃষি ঋণ সুদ মওকুফ করে দিয়েছি সরকার। আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। আমরা ধরেন খাল খনন কর্মসূচি যেটা আছে সেটা আমরা ব্যাপকভাবে বিস্তৃত আমরা করেছি। তারপর আপনি যদি যান, আমাদের আগামীতেই কৃষক কার্ড যেটা দেওয়ার অঙ্গীকার আছে, আগামী মাসে আমরা সেই কৃষক কার্ড দিতে চলেছি। তো এই যে অঙ্গীকারগুলি, বিশেষ করে কৃষকরা 10,000 টাকা করে সে প্রত্যেকটা কৃষক মাপ পেয়ে গিয়েছে। প্রায় আপনার 1500 কোটি টাকার উপর আমরা মাপ করে দিয়েছি কৃষকদের, ইন্টারেস্ট সহ। তো এই যে ইনিশিয়েটিভগুলি আমরা নিয়েছি, পর্যায়ক্রমে আমরা নিচ্ছি, সেগুলি নিশ্চয়ই আমাদের নির্বাচনী অঙ্গীকার। এগুলি আমরা 18 মাসের একটা কর্মপরিকল্পনা নিয়েছি, যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। সেই 18 মাসের মধ্যে অনেকগুলি নির্বাচনী ইশতেহার আমরা পূর্ণ করতে চলেছি এবং জনগণ তার সুফল পেতে শুরু করেছে এবং পাচ্ছে। অনেকে বলছে যে এখনও ভোট দেওয়ার কালিটা মুছে যায়নি, কিন্তু আমরা অঙ্গীকার পূরণ করতে শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি একেবারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তিনি আমূল একটা পরিবর্তন করতে চান, সেটা আর্থসামাজিক, যোগাযোগ, তারপর হচ্ছে জবাবদিহিতা, আইনের শাসন, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, কার্যকর পার্লামেন্ট, দায়বদ্ধ সরকার, জনগণের ক্ষমতায়ন। এটা খুব ইম্পর্টেন্ট। তো সব সমস্যার রাতারাতি সমাধান হবে না, করা যাবে না, কিন্তু আমরা সমাধান করবার যে অঙ্গীকার করেছি, যেভাবে শুরু করেছি, একটু সময় পেলেই আপনি এই সুফলগুলি পেতে শুরু করবেন। পাশাপাশি আরেকটা কথা বলতেই হচ্ছে যে 17-18 বছরের জরাজীর্ণতা আছে। কারণ একটা ফ্যাসিবাদী প্রক্রিয়াকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে আনার জন্য, বিশেষ করে প্রতিষ্ঠানগুলিতে, শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাপনার এবং রাজনীতিতে না, প্রতিষ্ঠানগুলিতে বেশ একটু সময় সাপেক্ষ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মানে একটা প্রবণতাই হয়ে গিয়েছে যে একজন ব্যক্তি যা বলে তাই করতে হয়। এই প্রবণতা থেকে আপনি সার্বিক কল্যাণ নিশ্চিত করবার জন্য যে প্রক্রিয়া, এটাকে পুনঃপ্রবর্তন করাটা কিন্তু কোনো কোনো সময় একটু সময় লাগবে। আশা করছি যে মানুষ যে আস্থা রেখেছে তার মূল্যায়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করতে সক্ষম হব। আমরা একটু আপনার আবারও শৈশব কৈশোরে ফিরে যেতে চাই। সেই সময় ঈদ কীভাবে কাটাতেন? আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে একটু যদি। না, আমার জন্মস্থান খুলনা শহরে। আমার বয়স যখন 5-6 বছর, তখন আমার বাবা আমাদের পরিবারকে আমার দাদার বাড়িতে শিফট করেন, অর্থাৎ বাগেরহাটের মোল্লাহাটে। সেখানে আমি স্কুলের লেখাপড়া করেছি, SSC পাস করেছি। সেখান থেকে বাগেরহাট সরকারি PC কলেজে ইন্টারমিডিয়েট করেছি, HSC। সেখান থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আমি আপনার এই ঢাকাতে হলে, মহসিন হলে থাকতাম, লেখাপড়া করেছি। তারপর স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই। ভূতের গলি, কাঠানবাগান, হাতিরপুল, মানে ধানমন্ডি থানার একটা অংশ, এই ওয়ার্ডের বিএনপির জেনারেল সেক্রেটারি হয়ে যায়। ওয়ার্ড বিএনপির জেনারেল সেক্রেটারি, অর্থাৎ যার নিচে আর কোনো পদ নেই। তো সেখান থেকে প্রেসিডেন্ট হই ওয়ার্ডের। ধানমন্ডি থানা বিএনপির জেনারেল সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হই, জেনারেল সেক্রেটারি হই, প্রেসিডেন্ট হই থানা বিএনপি ধানমন্ডি। তৃণমূল রাজনীতি, হ্যাঁ, ওয়ার্ড থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা স্তরে, ঢাকা মহানগর বিএনপিতে, তারপর কেন্দ্রীয় বিএনপিতে, প্রত্যেকটা স্তরে আমি দায়িত্ব পালন করেছি, দলের হয়ে কাজ করেছি। আপনার জীবনে এই সফলতার আসলে অনুপ্রেরণাকে কোনো একজন ব্যক্তির নাম যদি আপনি বলেন। আমার বাবা, আমি 17তম BCS যখন কোয়ালিফাই করি, জয়েন করাতে
খুব চাপ প্রয়োগ করেছিলেন। আমি জয়েন না করলে তিনি খুব ব্যথিত হন এবং আমার সাথে কথা বলা বন্ধ করে দেন। তিনি চেয়েছিলেন আমি একজন আমলা হই। তো আমার ট্যাক্সেশন হয়েছিল, আমি জয়েন করলাম না, আমার বাবা খুব কষ্ট পায়। এরপর আমি রাজনীতিতে, স্থানীয় রাজনীতি বলছে যে ধানমন্ডি এলাকার রাজনীতি খুব সরব। মানে আপনি বিসিএস ক্যাডার হয়েছিলেন, সেই চাকরি ছেড়ে দিলেন? চাকরি ছেড়ে দিয়ে আমি জয়েন করলাম না। ছাড়াটা আমি জয়েনের দিন সকালবেলা গেলাম না, না আমার ভালো লাগছিল না জব করাটা বা অধীনস্থ থেকে কাজ করাটা। আমি ব্যক্তিগতভাবে একটু স্বাধীন চেতা, আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড, যেটা কোনো কোনো সময় অন্যকে হয়তো বিব্রত করে। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। মানে মানুষের তো সবার একটা চরিত্র থাকে। কেন, কি মনে হলো আপনি সেই চাকরিতে জয়েন করলেন না, বিসিএস ক্যাডারের চাকরি? না, আমি রাজনীতিতে তখন ইনভলভ হয়ে যাচ্ছি, আমার কাছে ভালো লাগছিল। আর একেবারে সীমাবদ্ধ একটা জীবন, নিয়ন্ত্রিত একটা জীবন আমার কাছে কোনো কোনো রাজনীতিতে তো অনেক সংকুল পথ থাকে, রাজনীতিতে সফল কেউ হতে পারে, কেউ হতে পারে না। আপনার কি সেটা মনে হয়নি? না, রাজনীতি সফলের বিষয় না, রাজনীতি হচ্ছে দায়িত্ব পরায়ণতার বিষয়। তো আমি যখন রাজনীতিতে ওয়ার্ড পর্যায়ে শুরু করি, আমার অনেক নেতাকর্মীরা হয়ে যায়, তারা উৎসাহিত দিতে থাকে, আমিও তাদের সাথে নিয়ে দলের হয়ে কাজ করার বেশ উপভোগ করছিলাম। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি আমার ছোটবেলা থেকে একটা আনুগত্য ছিল, এটা আমি ধারণ করতাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন। তারপর বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, নেতৃত্ব, সবাইকে ঐক্যবদ্ধ রাখার যে ক্যারিসম্যাটিক অ্যাটিটিউড এবং স্পিচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা ছিলেন, সেটা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। এবং আমি মনে করেছি যে এই দলটি রাজনৈতিক দর্শন বাংলাদেশের জনগণের জন্য সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে, অতএব এটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে আসা। এমপি মন্ত্রী হওয়ার জন্য আমি কিন্তু রাজনীতি করি। আমরা যতটুকু আপনাকে দেখেছি, আপনি খুব সাদামাটা জীবনে অভ্যস্ত। আপনি কোনো ফ্ল্যাগ ছাড়া গাড়িতে আসলেন, তাও গাড়িটি খুবই পুরনো একটি গাড়িতে। কেন আসলে, মানে বিলাসী জীবন আপনার পছন্দ না? একজন মন্ত্রীকে আমরা আসলে যেভাবে দেখি, আপনাকে সেভাবে দেখছি না। না, আমি শুধুমাত্র ফ্ল্যাগ বহন করা গাড়িটি মন্ত্রণালয়ে যাওয়া আসার ক্ষেত্রে ব্যবহার করি, আর ওই পুলিশ প্রোটোকল যেটা আছে মন্ত্রণালয়ে যাওয়া আসার ক্ষেত্রে, অথবা যদি কোনো সরকারি কাজে ট্যুরে যেতে হয় তখন আমি ব্যবহার করি। এছাড়া আমার ব্যক্তিগত কাজে আমি আমার নিজের গাড়ি ব্যবহার করি, কোনো পুলিশ প্রোটোকল ব্যবহার করি না। সাদাসিধে লাইফ করি, কিন্তু আমার এই স্যুটের প্রতি একটা দুর্বলতা আছে। আমি সবসময় একটা জ্যাকেট বা স্যুট এটা পরতে অভ্যস্ত ছোটোবেলা থেকে। এটা অনেকে ফ্যাশনও মনে করেন, আবার অনেকে নর্মালও মনে করেন। যারা জানেন তারা নর্মাল মনে করেন, যারা জানেন না তারা মনে হয় যে উনি সবসময় স্যুটেড হয়ে থাকেন। এটা আমার একটা ফ্যাসিনেশন আছে। এই ছাড়া আর সব কিছুতে আমি খুব সিম্পল। মাননীয় মন্ত্রী, আপনাকে সবসময় একজন সিরিয়াস মানুষ মনে হয়, আপনাকে চলনে বলনে। সংস্কৃতির প্রতি কি আপনার কোনো টান বা অনুরাগ কিছুই নেই? আচ্ছা, আমি নিজে একসময় মঞ্চ নাটক করেছি। আমি ধরেন খেপা পাগলার প্যাচাল যখন পিসি কলেজে পড়ি, এই চরিত্রে একটা যুদ্ধহত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করে আমি কিন্তু শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছি। আবার মঞ্চ নাটক করেছি, আবৃত্তি করেছি একসময় স্কুল লাইফে, তো কলেজ লাইফেও আবৃত্তি করেছি। এখন অনেকটা যান্ত্রিক হয়েছি, যার ফলে ওই অল ওয়াক অফ পিপলের সাথে ইন্টারাকশন হতে গিয়ে কোনো সময় কিছুটা যান্ত্রিকতা হয়েছে, অস্বীকার করছি না। কিন্তু আমরাও মানুষ, আমাদেরও যাপিত জীবন আছে, আমাদেরও ফিলিংস রয়েছে। মাননীয় মন্ত্রী, আপনার জীবনের একটি সুখের মুহূর্ত একটু যদি শেয়ার করেন আমাদের দর্শকদের। আমি সুখের বলবো কিনা আমি জানি না। আমি একটু স্বাধীনচেতা ছিলাম। আমি 21 বছর বয়সেই বিয়ে করে ফেলি পছন্দ করে। এবং সুখের মুহূর্ত হচ্ছে তারপর থেকে, বা তাকে আমার জীবনসঙ্গীকে দেখার পর থেকে, মেশার পর থেকে এই পর্যন্ত, সেটা হবে আজকে যদি আমি বলি 35 বছর। তো এই 35 বছর আমি একটি শান্তির, স্বস্তির, সম্প্রীতির এবং ভালোবাসার সংসার পেয়েছি, যেখানে আমার জীবনসঙ্গী আমাকে সম্পূর্ণভাবে বোঝেন, আমাকে অ্যাসিস্ট করেন, উৎসাহ যোগান। আমি যা পছন্দ করি করতে তাকে কখনো উৎসাহিত করেন না। এখনো সেই ভালোবাসা অটুট আছে? আচ্ছা, পারিবারিকভাবে আমি প্রচণ্ড সুখী একটা পরিবারের অভিভাবক। মানে আমার স্ত্রী, 2 সন্তান এবং আমি সহ 4 সদস্যের পরিবার। আমরা 7 ভাই 1 বোন, সবাই এখনও কম্বাইনলি থাকি, একসাথে থাকি, কোনো বিভাজন নাই। সবাই বিয়ে করেছে, সবাই সন্তানের বাবা হয়েছে, কিন্তু যখন একসাথে খেতে যেতে হয় 45 জন 46 জন হচ্ছে আমাদের মেম্বার একসাথে বসেন। হ্যাঁ, পরিবারের একসাথে খাওয়া, কেউ প্লেট দিয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ সিট না পেলে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। মাননীয় মন্ত্রীর সবচেয়ে দুঃখের মুহূর্ত একটি ঘটনা যদি শেয়ার করেন। খুব দুঃখের কথা, আমার বাবা যেদিন মারা যান, এটা আমি জীবনে সবচেয়ে বড় দুঃখ পেয়েছি। আমার বাবা আমার রাজনীতিটাকে পরবর্তীতে খুবই করতেন, উৎসাহিত করতেন, খুব সাহস যোগাতেন। আমরা 2015 সালে দুর্বার আন্দোলন করছিলাম, অবরোধ। এর আগে আমি 9 বার গ্রেপ্তার হয়ে যাই, ট্র্যাকিং করে র্যাব আমাকে ধরে, গুম রাখে। তারপরে 14 সালের কথা বলছি, 15তে আবার আন্দোলন। তো আমরা আন্দোলন করছিলাম সর্বশক্তি প্রয়োগ করে। আমার বাবা বা পরিবার থেকে আমি তখন বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ নেই মোবাইলে।
আমি একদিন একটা সিম্ফনি সেট 1000 টাকা আর 200 টাকাতে একটা সিম ব্যবহার করে করে আবার ওই দিনই ফেলে দিই। আমি জানি ট্র্যাকিং করে আমার আগে এরবার ধরেছে। তো বাবার সাথে বিচ্ছিন্ন, বাবা আমাকে বলছে, আমার ওয়াইফকে বলছে যে, আমার ওয়াইফের নাম বকুল, যে বকুল তোমার সাথে কি রবির কথা হয়, আমাকে একটু বলো তো ফোন দিতে। তো আমার ওয়াইফ এই মেসেজটা আমাকে ক্যারি করে। তো তারপর আমার 2 দিন দেরি হয়ে যায়, আমি যোগাযোগ করতে পারি না। 2 দিন পর একটা জায়গায় গিয়ে আমার বাবার সাথে আমি ফোনে দিই। আমি ধারণা করছি বাবা আমাকে বলবে যে লাইফটাকে সেভ করো, সাবধান থাকো, এত আন্দোলনে যাওয়ার দরকার নেই, অনেক লোক মারা যাচ্ছে, যেভাবে হচ্ছে তুমি আগে নিজে সেফ থাকো, এরকম কথা বলবে বাবা হিসেবে, এটাই বলার কথা। হঠাৎ তিনি আমাকে ফোন করে চার্জ করলেন যে তোমরা করছোটা কি, তোমরা যেভাবে আন্দোলন করছো এভাবে তো সরকারের পতন হবে না, তোমার কলিগদেরকে উৎসাহিত করে দ্রুততম সময়ের মধ্যে রাজপথে সবাই দৃশ্যমান হও, শোনো তোমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে নির্দয় হচ্ছে একটা পর্যায়ে তোমরা কিন্তু তা ব্যর্থ হবা। যদি ব্যর্থ হতে না চাও, আন্দোলন মাত্র 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তোমাকে আমি বলবো রবি, এই রকমের ওই সেফ থেকে আন্দোলন হয় না, তুমি এবং তোমার কলিগরা রাজপথে আসো, দুর্বার আন্দোলন করো, সরকার চলে যাবে, নতুবা তোমরা এই সরকারকে হটাতে পারবে না। এই কথাটা তিনি আমাকে বললেন। আমি তখন মনে করলাম যে বাবা হিসেবে সে আমার সেফটিটা চিন্তা না করে আমাকে উৎসাহিত করছে যে কোনো মূল্যে রাজপথে গিয়ে প্রতিরোধ গড়ে তোলো। তো তিনি আমার এই সফলতাটা দেখতে পাননি। আমি মেম্বার অফ পার্লামেন্ট হলাম, মন্ত্রী হলাম, তিনি তা দেখেননি। তিনি 3 বছর আগে ডিপার্চার হয়েছে তার। এটা আমাকে অনেকটা কষ্ট দেয়। আর আমি লাস্টে যখন গ্রেপ্তার হই ধানমন্ডিতে, সেদিন আমার চোখে আমার 2 ফোঁটা পানি পড়েছে। আমি সাধারণত বিধ্বস্ত হওয়া মানুষ না। আমি আগের রাত্রে আমার সন্তান, আমার ছেলে প্রচণ্ড অসুস্থ, পরের দিন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো প্রস্তুতি আমরা নিচ্ছিলাম ট্রিটমেন্টের জন্য। কিন্তু সকালবেলা গিয়ে আমি বিশাল একটা প্রোগ্রাম করি ধানমন্ডিতে, মিছিল থেকে আমাকে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। এটা হচ্ছে 2023 সালের 23 মে। আমি বুঝতে পারছিলাম যে আমার নির্বাচনের আগে, অর্থাৎ 10 মাস 12 মাসের আগে আমাকে আর পুলিশ ছাড়বে না। আমার ছেলের ট্রিটমেন্টের কি হবে, যে অসুস্থ অবস্থায় সারা রাত আমি ওর পাশে ছিলাম, ওর অসত্যটা আমি দেখেছি, ওর কষ্টটা আমি দেখেছি। পরের দিন আমি দুপুরবেলা গ্রেপ্তার হয়ে যাই, বাসায় আর আসা হয় না। আমার ছেলের ট্রিটমেন্টের কি হবে, এই কথাটা আমাকে খুব কষ্ট দিয়েছিল ভেবে। 2024 সালের ফেব্রুয়ারির শেষের দিকে আমি বেরিয়ে আসি। আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দিয়েছিল। অসহায় বাবা হিসেবে ওই সময় আমি জেলের মধ্যে যতদিন ছিলাম আমাকে খুব পীড়া দিয়েছিল যে আমার ছেলের ট্রিটমেন্ট নিয়ে আমি খুব শঙ্কিত ছিলাম এবং ব্যথিত ছিলাম। এছাড়া আমাকে খুব কষ্ট আমার জীবনে কোনো কিছু ঘটেনি যা দিয়েছে। নির্যাতিত হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 9 বার গ্রেপ্তার হয়েছি, 4.5 বছর জেলে থেকেছি, 3 দিন গুম থেকেছি, 62 ঘন্টা দাঁড়িয়ে রেখেছে আমাকে র্যাব, 62 আওয়ার্স, প্রায় 3 রাত 3 দিনের মতো। তাও আমাকে ব্যথিত করেনি, কষ্ট দেয়নি, বিধ্বস্ত করেনি। অথবা ধরেন আত্মসমর্পণ করতে হবে, রাজনীতি থেকে বিরত থাকতে হবে, তা কখনো মনে হয়নি। এই 2টি ঘটনা, আমার বাবার ডিপার্চার আর আমার ছেলের অসুস্থতার, চরম অসুস্থতার দিন আমার গ্রেপ্তার, এই 2 দিন আমি কিছুটা কষ্ট পেয়েছি। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে। আপনার জীবনের সফলতার কোনো মোটো যদি থাকে আপনি বলতে না, আমার কোনো সফলতার লক্ষ্য থাকে না। আমি একটু এলোমেলো, কোনো পরিকল্পনা নিয়ে আমি এগোতে পারি না, এটা আমার হয় না। আমি খুব বেশি শৃঙ্খল না, যখন যেটা সামনে আসে করতে চাই। কিন্তু আমি এটা করব, তারপর এটা করব, তারপর এটা হবে, তারপর ওখানে যাব, এই পরিকল্পনা আমার জীবনে কোনো দিন ছিল না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা কি বলবেন? না, দর্শকদের উদ্দেশ্যে আমার কথা একটাই, যে আমরা যারা রাজনীতি করি আপনাদের জন্যই করি। আমরা অনেক সময় সফল হই, অনেক সময় সফল হতে পারি না, প্রতিবন্ধকতা থাকে। আমাদের পাশে থাকবেন, উৎসাহিত করবেন এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে আপনাদের পাশে রাখবেন। ডেফিনেটলি আমরা সবাই মিলে একটা স্বস্তির বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে সফল হব। দর্শক, আপনি হয়তো এক সেক্টরে ভালো করছেন, আপনিও কিন্তু রাষ্ট্র বিনির্মাণে অংশ নিচ্ছেন। আপনি ব্যবসায়ী হতে পারেন, ছোট উদ্যোক্তা হতে পারেন, আপনি শ্রমিক হতে পারেন, আপনি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হতে পারেন। সেটাও রাষ্ট্রের জন্য এক ধরনের অবদান এবং অনেক বড় অবদান। রাজনীতি এবং অন্যান্য ব্যবস্থাপনা সমন্বয় করে একটা দেশের অগ্রগতি হয়। ডেফিনেটলি রাজনীতিকেও এই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কর্ম। আপনারা এইটাকে ইতিবাচকভাবে দেখবেন, তখনই রাজনীতির গুণগত পরিবর্তন হবে এবং আমরা সমন্বিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, এবং আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। প্রিয় দর্শক, RICL যে কথা রূপকথানের অনুষ্ঠানে আমরা একদমই রূপকথা নয়, দেখলাম বাস্তব জীবনে একজন কীর্তিমানের গল্প। আমরা আবারও দেখা হবে এই অনুষ্ঠানে অন্য কোনো কীর্তিমানকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।